পুঁথিবার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা শুনবেন সাইকোলজিক্যাল থ্রিলার সাইকো। মূল গল্পের লেখক রবার্ট ব্লচ, বাংলায় অনুবাদ করেছেন অনিশ দাস অপু। উল্লেখ্য যে বিশ্ববিখ্যাত হরর লেখক রবার্ট ব্লচের প্রথম উপন্যাস হচ্ছে সাইকো। উপন্যাসটি রচিত হয় 1959 সালে। শুরু করছে রবার্ট ব্লচ রচিত উপন্যাস সাইকো। শব্দটা কানে যেতে চমকে উঠল নরমান বেটস। ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শিরোদাঁড়া বেয়ে। কে যেন ঠোকা মারছে জানালার কাছে। ঘাড় ঘুরিয়ে ইতস্তত দৃষ্টিতে তাকালো নরমান। হাত থেকে বইটা গড়িয়ে পড়ল কোলে। বুঝতে পারল ভয়ের কিছু নেই, ওটা বৃষ্টির শব্দ। শেষ বিকেলের বৃষ্টি, ছাঁট এসে লাগছে জানালার কাছে। বাতাসের ধাক্কায় হঠাৎ হঠাৎ কেঁপে উঠছে জানালা। বৃষ্টি কখন এলো? বাইরেটা দেখে অন্ধকার হয়েও এসেছে। আসলে বইয়ের মধ্যে এমন বোধ হয়েছিল যে নরমান খেয়ালই করেনি বিকেল করে সন্ধ্যা নেমেছে, শুরু হয়েছে বৃষ্টি। ঘরে হালকা অন্ধকার। হাত বাড়ালো নরমান, টেবিল ল্যাম্পটা জ্বালালো। আবার মন দিল পড়ায়। এই টেবিল ল্যাম্পটা বহুদিনের পুরানো। চারদিকে ঝালর দেওয়া সুদৃশ্য এই ল্যাম্পটাকে জ্ঞান হবার পর থেকে দেখে আসছে নরমান। ওর মায়ের খুব পেয়ারের জিনিস। 40-এ পা দিয়েছে নরমান। এই বাড়ির প্রতিটি কোণের সঙ্গে ভীষণভাবে পরিচিত সে। আশ্চর্য পুলক অনুভব করে সে বাড়ির পরিচিত জিনিসগুলোর মধ্যে থাকতে। বাইরে বেরোতেই খালি ভয়। ওর ধারণা বাইরের জগৎ হচ্ছে অশ্লীল আর খারাপ কাজের জায়গা। যত রাজ্যের আশঙ্কা, দুশ্চিন্তা আর অশুভরা রাজত্ব করছে ওই চৌহদ্দি সীমানার বাইরে। ধরুন সে একদিন বিকেলে হাঁটতে বেরোলো, হাঁটতে হাঁটতে চলে এলো জলার ধারে। তারপরেই যদি ঝুপঝুপে বৃষ্টি নামে তখন মহা সর্বনাশ হবে। সারাটা পথ তাকে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে হবে। ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারে সে। কি দরকার বাপু অযথা বাইরে ঘুরঘুর করার? তার চেয়ে এখানে এই বারান্দায় টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়তে কত মজা। বইটা ইনকা সভ্যতার উপর লেখা। খুবই মজার একটা বই। এখন ইনকাদের বিজয় নৃত্যের রোমাঞ্চকর বর্ণনা পড়ছে নরমান। এই নাচকে ইনকারা বলে ক্যাচুয়া। এই নাচে বিজয়ী বীরেরা পরাজিত শত্রুকে ঘিরে বিরাট এক বৃত্ত রচনা করে সাপের মতো মোচড় খেতে খেতে নাচতে থাকে। শত্রুর চামড়া জ্যান্ত অবস্থায় ছিলে নেওয়া হয়। পেটটাকে বানানো হয় ড্রাম। মুখ হা হয়ে থাকে শত্রুর। হুম হুম আওয়াজ বেরিয়ে আসে খোলা মুখ থেকে। তাই দেখে কি উল্লাস বিজয়ীদের। পড়তে পড়তে উত্তেজিত হয়ে উঠল নরমান। কল্পনায় দেখতে পেল বিশাল নীল আকাশের নিচে জলজলে সূর্যতাপে একটা জীবিত মানুষের চামড়া ছিলে ফেলা হচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় আকাশ ফাটিয়ে চিৎকার করছে। নগ্নদেহী যোদ্ধারা তার মরণ চিৎকার শুনে আরো উল্লসিত হয়ে উঠছে। পরাজিত শত্রুর পেটটাকে তারা ব্যবহার করছে ড্রাম হিসেবে। ফুলে উঠছে পেট। প্রতিটি আঘাতের সাথে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে মুখ থেকে। ভাবতে গিয়ে এই দেখুন না, নরমান নিজেও কেমন রোমাঞ্চিত হয়ে উঠেছে। ঠিক এই সময় একটা শব্দ শুনতে পেল নরমান। কেউ আসছে এদিকে। পায়ের এই শব্দ চিরচেনা নরমানের। শব্দটা কানে যাওয়া মাত্র তটস্থ হয়ে ওঠে সে। কেন জানি ধুকপুক করে ওঠে বুকের ভেতর। মা আসছে। নরমান বইয়ের মধ্যে জোর করে মুখ গুজে রইল। ভান করল যেন বুঁদ হয়ে পড়ে আছে। জানে মা ঘুম ভাঙার পর কেমন তিরিক্ষি মেজাজের হয়ে ওঠে। তখন তার সঙ্গে কথা না বলাই ভালো। নরমান, কটা বেজেছে দেখো তো। নরমান হাই তুলল। বইটা রাখলো টেবিলের উপর। বলতে ইচ্ছে করলো, মা এত ঢঙের কি দরকার? তুমি নিজেই তো গ্র্যান্ডফাদার ক্লকে দিব্যি দেখে আসতে পারো কটা বাজে। কিন্তু বলল না সে কথাটা। হাত ঘড়ির দিকে তাকালো, হেসে বলল, 5:30। আমি বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। আসলে একটা বই পড়ছিলাম তো। আমার চোখ নেই নাকি? তুমি কি করো না করো সবাই আমি দেখতে পাই। বাইরে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে ঝাঁঝিয়ে উঠল মা। অন্ধকার হয়ে গেছে, অথচ এখনো সাইনবোর্ডে আলো জ্বালানি কেন? আর এখনো অফিসে যাওনি কি মনে করে শুনি? মানে এত বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম এমন বৃষ্টিতে কে বা আসবে এদিকে, মিনমিন করে বলল নরমান। গাধা কোথাকার। আরে বুদ্ধু, কাস্টমার আসার এটাই উপযুক্ত সময়। অনেকে বিশেষ প্রয়োজনে এই মুষলধারে বৃষ্টির মধ্যেও কাজে বেরোয়। কিন্তু এইদিকে কেউ আসবে বলে মনে হয় না। সবাই নতুন হাইওয়েটা ব্যবহার করছে। ক্ষীণ প্রতিবাদ করলো বটে নরমান, কিন্তু গলায় তেমন জোর পেল না। কিন্তু শুরু যখন করেছে শেষটাও তাকে করতে হবে।
প্রায় বমি করার মতো উগরে দিল সে মনের কথা। আমি তো তোমাকে ভবিষ্যতের কথা ভেবে তখনই সাবধান করে দিয়েছিলাম। হাইওয়ে এখান থেকে সরিয়ে নেবার খবর পাওয়ার পরপরই তোমাকে বই বই করে বলেছিলাম মোটেলটা বিক্রি করে দাও। ফেয়ারভেলের ওদিকে নতুন রাস্তায় কত কম টাকা জমি পেয়ে যেতাম, নতুন বাড়ি হতো আমাদের, নতুন মোটেল তৈরি হতো, সে সাথে টাকাও আসতো। কিন্তু তুমি তো আমার কথা আমলই দিলে না। তুমি কখনো আমার কথার কোনো মূল্য দিতে চাও না। নিজে যা ভালো বোঝো, নিজে যা চাও সেটাই তোমার কাছে প্রধান। আমি যেন কিছুই না, তোমার জ্বালাতে আমি মরলাম। তাই নাকি খোকা? মা অস্বাভাবিক ঠান্ডা গলায় বলল। মেজাজ খিঁচড়ে গেল নরমানের। 40 বছরের এক বুড়ো ধাড়িকে খোকা বলার কোনো মানে হয়? মা জানে খোকা ডাক্তার সে একদমই পছন্দ করে না, কিন্তু তারপরে বলবে, ইচ্ছে করে হুল ফোটাবে। কিন্তু প্রতিবাদ করতে পারে না নরমান, কখনো করেনি। চুপচাপ মুখ বুজে শুয়ে গেছে, আজকেও শৈল। তাই নাকি খোকা? মা আবারও বলল, হিমশীতল কণ্ঠ। তোমাকে আমি জ্বালিয়ে মারছি? না খোকা, কথাটা ঠিক না। আমি তোমাকে জ্বালিয়ে মারছি না, তুমি নিজের দোষে নিজেই জ্বলে মরছ। তুমি সব সময় এই ঘরের কোণে চোরের মতো ঘাপটি মেরে বসে থাকো কেন নরমান? কারণ বাইরে বেরোবার সাহসই তোমার নেই, কোনো কালে ছিল না। বাইরে গিয়ে একটা কাজ জুটিয়ে নেওয়ার হিম্মত তোমার কখনোই হয়নি। এমনকি আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পর্যন্ত জোগাড় করতে পারোনি। তুমি তো আমাকে যেতে দাওনি। ঠিক নরমান, আমি তোমাকে যেতে দিতে চাইনি, কিন্তু তোমার মধ্যে যদি সামান্য পৌরুষও থাকতো তাহলে তুমি নিজে নিজের পথটা বেছে নিতে। মায়ের কথাগুলো তীরের মতো খোঁচা মারছে নরমানকে। ইচ্ছে করছে চিৎকার করে বলে, মা যা বলছে সব ভুল। কিন্তু প্রতিবাদ করার সাহসী হলো না ওর। আসলে সে নিজেও ভালো করে জানে মা যা বলছে তার মধ্যে মিথ্যা নেই একরত্তি। এই কথাগুলো নিজেকে সে মনে মনে কম করে হলেও 1000 বার শুনিয়েছে। এটা ঠিক যে মা তার উপর সবসময় কর্তৃত্ব করতে চেয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে সবসময় তাকে সে নির্দেশগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। মায়েরা মাঝে মাঝে সন্তানদের প্রতি একটু বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে থাকে, কিন্তু সব সন্তানও কি তাদের সব কথা শোনে? শোনে না। তবে নরমানের মা অন্য সব মায়ের চেয়ে একটু বেশি কঠোর হলেও সে যদি ঘরের বাইরে বার হতে চাইতো তবে কি পারত না? কিন্তু পারেনি। বাইরের পৃথিবীকে তার যে বড় ভয়। কিভাবে এই পরিচিত ভুবন ছেড়ে ওই অচেনা দুনিয়ায় সে পা বাড়াবে? ওই সাহসটুকুর তার বড্ড অভাব। তুমি জেদ ধরতে পারতে, বলেই চলছে মা। তুমি নিজে একদিন বাইরে গিয়ে নতুন একটা জায়গা খুঁজে নিতে পারতে, তারপরে এই মোটেলটা বিক্রি করা যেত। কিন্তু না, তুমি তা করনি। কি করেছো তুমি? সারাক্ষণ নাকি কান্না কেঁদেছ বাচ্চাদের মতো। আর কেন কেঁদেছ তাও আমার অজানা নেই। তুমি আসলে এই জায়গা ছেড়ে নড়তেই চাওনি, কখনো চাওনি। আর কোনোদিন যে চাইবে না তাও আমার খুব ভালো করে জানা আছে। এখান থেকে নড়ার ক্ষমতাই তোমার নেই, তাই না নরমান? নরমান ভয়ে মায়ের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। ওর শুধু খুব ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালায়, কিন্তু নড়াচড়ার শক্তিটুকু যেন সে হারিয়ে ফেলেছে। আর পালিয়ে যাবেই বা কোথায়? এই বাড়ির প্রতিটি কোণে মায়ের এই হোলের খোঁচা ওকে বিদ্ধ করবে। এই জন্য ইনকাদের সেই ঢাকের মতো অবিরাম বেজেই চলে। স্নায়ু ছিঁড়ে যেতে চায়, তবু থামার কোনো লক্ষণ নেই। নরমাল ভুলে থাকতে চাইল মার উপস্থিতি। জোর করে চোখ রাখলো বইতে, কিন্তু কোনো কাজ হলো না। ঢাকের বাজনার মতো মার কণ্ঠ একটানা ড্রিম ড্রিম বেজেই চলল। আমি জানি আজ তুমি কেন অফিসে যাওনি, কারণ তুমি মনে প্রাণে চেয়েছ আজ যেন কেউ হোটেলে না আসে। অফিসে বসতে তোমার ভালো লাগেনি। ঠিক আছে, বিড়বিড় করে বলল নরমান। তোমার কথাই মানলাম, অফিসে যেতে আমার ভালো লাগেনি। এই মোটেল চালাবার কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে। আসল কারণ ওটা নয় খোকা। আবার সেই খোকা খোকা খোকা, উফ, পাগল করে ছাড়বে। আসলে তুমি লোকজনের সঙ্গে মিশতে ভয় পাও, তাই না? সে ছোটবেলা থেকে তুমি কারোর সঙ্গে মিশতে চাইতে না। বলা উচিত সেই ক্ষমতাই তোমার ছিল না। তুমি শুধু একটা কাজই পেরেছ, চেয়ারে একটায় বসে গল্পের বই গিলতে। 30টা বছর ধরে তুমি শুধু এই কাজটাই করেছ। সবসময় বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছ। আমি তো খারাপ কিছু করছি না, বই পড়ে মনের উন্নতি ঘটাচ্ছি। মনের উন্নতি ঘটাচ্ছ? আসলে দেখছি তুমি আমাকে বোকা বানাতে চাও খোকা। তুমি যে কি ছাইপাস পড়ো তা আমি জানি না। এটা ছাইপাস না মা, এটা ইনকা সভ্যতার উপর লেখা একটা। রাখো তোমার ইনকা সভ্যতা, দাবড়ে উঠল মহিলা।
যত রাজ্যের জঙ্গলিদের নিয়ে আজগুবি খবরে ঠাস হই বই পড়ে হবেটা কি শুনি? শুধু এইগুলাই না, লুকিয়ে লুকিয়ে তুমি অনেক নোংরা বইয়ে যে পড়ো, তাও আমি জানি। মনস্তত্ত্ব নোংরা না মা। মনস্তত্ত্ব? মা যেন প্রথম শুনল কথাটা। চোখ কপালে তুলে তীব্র ব্যঙ্গ ভরে বলল, বলে কি ছেলে, কি জানো তুমি মনস্তত্ত্ব সম্পর্কে? না মানে, এগুলো পড়লে মনের ভেতর একরকম পরিবর্তন আসে। পরিবর্তন? তোমার পরিবর্তন খোকা? জীবনেও হবে না। একটা 8 বছরের বাচ্চা ছেলে বুঝতে পারবে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি হচ্ছ একটা মা কাতুরে ছেলে, বুঝলে? হোতকা মোটা বুড়ো খোকা। কথার ভেতর মাথা ঝিমঝিম করছে নরমানের। হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস করে। বুক শুকিয়ে কাঠ, মনে হচ্ছে কেঁদে ফেলবে। মাটা চিরকালই এরকম, ভবিষ্যতে এমনই থাকবে। যদি না কি? দারুণ চমকে উঠল নরমান। মা কি তার মনের ভেতরটাও দেখতে পায়? তুমি মনে মনে কি ভাবো না ভাবো সব আমি বুঝতে পারি নরমান। আবার সে একঘেয়ে কণ্ঠ শুরু হলো। তুমি নিজেকে যতটা না জানো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে চিনি। তুমি ভাবছো আমাকে খুন করে ফেললে কেমন হয়, তাই না? পারবে না, চাইলেই তুমি তা পারবে না, কারণ সেই সাহস তোমার নেই। তোমার সমস্ত শক্তি আমার হাতের মুঠোয়। তুমি আমার হাতের পুতুল মাত্র। আমার উপর নির্ভর করে তুমি বেঁচে আছো, তাই আমাকে ছেড়ে এক পা নড়ার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, ঠিক? নরমান কোনো কথা বলল না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। নিজের উপর ওর খুব রাগ হচ্ছে। না, এখন রাগ করার সময় নয়, শান্ত হতে হবে তাকে। মা কি বলছে না বলছে সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা বুড়ো মানুষ, তার মাথার ঠিক নেই। ওর এখন একমাত্র কাজ হবে বেচারিকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে তার ঘরে পাঠানো। কারণ মেজাজ যে হারে চড়েছে বলা যায় না, হয়তো হাত দুটো নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এগিয়ে যেতে পারে শুকনো ওই গলাটার দিকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কেউ এসেছে মোটেলে। বিরাট হাঁপ ছাড়ল নরমান। মাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এগুলো হল ঘরের দিকে। তাড়াহুড়ো করে হ্যাঙ্গার থেকে রেনকোটটা নিয়ে পা বাড়ালো বাইরে। মুষলধারে বৃষ্টি পড়ছে তো পড়ছে, থামার কোনো লক্ষণ নেই। গাড়ির ওয়াইপার চালিয়ে দিয়েছে মেরি অনেক আগেই। বাইরে ঘন অন্ধকার, সিল্কের অস্পষ্ট পর্দার মতো অঝরে ঝরছে বৃষ্টি। হেডলাইটের তীব্র আলো চিরে দিচ্ছে সে পর্দাটা। রাস্তার দুপাশের গাছগুলো ভিজছে কাক ভেজা হয়ে। ঝুমঝুম বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য রকম ভৌতিক ঠেকছে চারপাশ। গাটা কেমন যেন ছমছম করে উঠল মেরির। স্টিয়ারিংয়ের উপর প্রায় স্থির হয়ে আসছে হাত দুটো, আড়ষ্ট। মন খচখচ করে কেন? কোথাও বড় রকমের একটা ভুল হয়ে গেছে, অথচ সে ধরতে পারছে না। এই অনুভূতি মেরিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কিন্তু এখন তো মন খারাপ করে থাকার কথা নয়, তার এখন আনন্দ করার সময়। খারাপ সময়টাকে তো সে পেছনে ফেলে এসেছে চিরদিনের জন্য। জীবনের দুঃখময় সময় ওর কাছে এখন অতীত। যে মুহূর্তে সে টাকাটা পেল, মেরির চোখের সামনে সেলুলয়েড ছবি হয়ে ফুটে উঠল যেন পুরো দৃশ্য। লরি এজেন্সির অফিসে দাঁড়িয়েছিল মেরি। লরি আর বুড়ো টমি ক্যাসিডির মধ্যে তখন লেনদেন চলছে। ক্যাসিডি বাড়ি কিনছেন, চুক্তিপত্র, সই সাবুত ইত্যাদি চলছে। টেবিলে $40,000 একটা তাড়া নোট পড়েছিল নিতান্ত অবহেলায়। মেরির চোখ দুটো বারবার আটকে যাচ্ছিল সবুজ নোটগুলোর দিকে। সইটের পালা শেষ হলে উঠে পড়লেন ক্যাসিডি। হেলাফেলার ভঙ্গিতে টাকাগুলো তুলে নিলেন মিস্টার লরি। বুড়ো বেরিয়ে যেতে দাঁতগুলো সব বেরিয়ে পড়ল তার। হাসতে হাসতে তিনি বড় একটা ম্যানিলা খামের টাকাগুলো ভরে মুখটা আটকে দিলেন গাম দিয়ে। ম্যারি লক্ষ্য করল খামের মুখ বন্ধ করার সময় উত্তেজনা তার হাত কাঁপছে। নাও, খামটা ধরো, ব্যস্ত সুরে বললেন মিস্টার লরি। এটা নিয়ে এখনই ব্যাংকে চলে যাও। প্রায় 4টা বাজে, তবু গিলবার্টকে আমার কথা বললে জমা দিতে সমস্যা হবে না। কথা বলতে বলতে থেমে গেলেন তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন ম্যারির দিকে। কি হয়েছে মিস ক্র্যান, তোমার শরীর খারাপ নাকি? মিস্টার লরি খেয়াল করেনি টাকা ভর্তি খামটা হাতে নেওয়ার সময় ম্যারির শরীর কেমন কেঁপে উঠেছিল। অবশ্য তার খেয়াল করার কথাও নয়। এই $40,000 তার লাভ থাকবে $2,000। সেই খুশিতে তিনি বাগবাগ। ম্যারির উত্তর যেন তৈরি হয়েছিল। তড়িঘড়ি জবাব দিল, আমার মাথাটা একটু ধরেছে স্যার, আপনার কাছে ছুটি চাইবো ভাবছিলাম। এখন তো কোনো কাজ নেই,
আর সোমবারের আগে দলিলও তৈরি হবে না। আপনি যদি $2000 লাভের আশায় হাড়কঞ্জুস লরি এখন মহা উদার। হাসি হাসি মুখ করে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি টাকাটা জমা দিয়ে বাড়ি চলে যেও। আজ আর অফিসে আসতে হবে না। তোমাকে লিফট দেব? না না, ঠিক আছে, লিফট দিতে হবে না, আমি কাজ সেরে একাই বাড়ি ফিরতে পারবো। তাহলে আর দেরি করো না, সোমবার আবার দেখা হবে, কেমন? ম্যারি মনে মনে হাসল। মিস্টার লরির বদান্যতে মুগ্ধ হয়েছে এমন একটা ভাব করে মিষ্টি একটু হেসে অফিস থেকে বেরিয়ে পড়ল সে, চিরদিনের জন্য, $40,000 সহ। এমন সুযোগ জীবনে বারবার আসে না, আর এমনই একটি সুযোগের অপেক্ষায় দীর্ঘদিন স্বপ্ন দেখেছে ম্যারি ক্রেন। প্রচণ্ড টানাটানি সংসার ছিল ম্যারিদের। বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পরপরই বিপর্যয় নেমে এলো ওদের সংসারে। 17 বছর বয়সেই লেখাপড়ার আশা চিরতরে জলাঞ্জলি দিতে হলো ওকে। মা আর ছোট বোনের দায়িত্ব সহ পুরো সংসারের বোঝা টেনে নিতে হলো কাঁধে। চেষ্টা চরিত্র করে ছোটখাটো একটা কাজ জুটিয়ে নিল ও। বোন লীলাকে পড়াশোনা চালিয়ে যেতে বলল। যত কষ্টই হোক লীলার ক্যারিয়ার সে নষ্ট হতে দেবে না। 22 বছর বয়সে আরেকটা বড় ধাক্কা খেল ম্যারি। ডেল বেল্টারের সঙ্গে ওর প্রেম ছিল। মনে আশা ছিল এই প্রেম একদিন পরিণত হবে পরিণয়, কিন্তু সেই আকাঙ্ক্ষিত দিনটি আর কখনোই ভোর সকালের সোনালি রোদের মতো উদ্ভাসিত হয়ে ওঠেনি ওর জীবনে। ডেল আর্মিতে ঢোকার পর ভুলে গেল ওকে। হাইওয়েতে পোস্টিং হয়েছিল ডেলের। প্রথম চিঠিপত্র যোগাযোগ রাখত, তারপর হঠাৎ করে একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল। মেরি পরে শুনেছে ডেল এখন আরেক মেয়েকে নিয়ে ব্যস্ত। সে দীর্ঘশ্বাস ফেলেছে, কিন্তু হতাশ হয়নি। জীবন যে কঠিন, বড় হতে হলে ওকে যে আরো সংগ্রাম করতে হবে, এটা মেরি এতদিনে খুব ভালো মতো বুঝেছে। এখন আর ভাবাবেগে আচ্ছন্ন হবার সময় নেই। না, অতীত স্মৃতি রোমন্থন করে গোপনে কাঁদবে না, তাকে শক্ত হতে হবে, আরো কঠোর হতে হবে। মার শরীর ভালো যাচ্ছিল না অনেক আগে থেকেই। বাবা মারা যাবার পর মার মন এবং শরীরে একই সাথে ভাঙন ধরে। রোগ আর শোকে এতটুকু হয়ে গিয়েছিলেন তিনি। বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়ালো। লীলা মার অবস্থা দেখে আর পড়াশোনা করতে চাইল না। তাছাড়া আপা তাকে এত কষ্ট করে পড়াচ্ছে, পুরো সংসারের ঘানি তাকে একাই টানতে হচ্ছে। এই চিন্তা প্রায় বিব্রত করত কিশোরী লীলাকে। তখন সে সবে স্কুল ফাইনাল পাশ করেছে, কিন্তু ম্যারি কোনো কথা শুনল না। বলল, যত কষ্টই হোক লীলাকে সে কলেজে পড়াবেই। বড় বোনের জেদের কাছে হার মানল লীলা। কলেজে ভর্তি হলো। ম্যারি আগের চাকরিটা ছেড়ে তখন লরি এজেন্সিতে কাজ নিয়েছে। সারাদিন অফিসে থাকে, রাতে বাসায় ফিরে মায়ের সেবা করে। ব্যাস, এই নিয়ে ওদের ছোট্ট ভবন ছিল। এর বাইরে আর কিছু ভাবার সুযোগ কিংবা সময় কোনোটাই পায়নি সে। কিন্তু একদিন কাউকে কিছু জানান না দিয়ে ঘুমের মধ্যে চোখ বুঝলেন মা। তারপর থেকে কেমন জানি উলট পালট হয়ে গেল সব। লীলা আর কলেজে পড়তে চাইল না। বোনের উপর বোঝা হয়ে থাকতে তার আর ভালো লাগছিল না। ম্যারির কোনো আপত্তি শুনল না অষ্টাদশী লীলা। চাকরি খুঁজতে লাগলো সে। 2 বোন আলোচনা করে বিক্রি করে দিল নিজেদের বাড়িটা। অবশ্য লরি এজেন্সির সাহায্য করলো বাড়ি বিক্রিতে। ওদের কাজই তো এই, বাড়ি বিক্রি করে কমিশন খাওয়া। আজ এ পক্ষের, কাল ও পক্ষের। লীলা কিছুদিনের মধ্যে ডাউন টাউনের এক রেকর্ড শপে একটা কাজও জুটিয়ে ফেলল। তারপর 2 বোন উঠে এলো ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে। এখন তোমার বাইরে কিছুদিনের জন্য ঘুরে আসা উচিত, ছোট বোন বলছিল বড় বোনকে। ছুটি না অফিস থেকে। না না, তোমার কোনো আপত্তি শুনছি না। গত 8টা বছর তুমি একাই কলুর বলদের মতো সংসারে জোয়াল টেনেছ। এখন তোমার কিছুদিনের জন্য হলেও খোলা হাওয়ায় ঘুরে বেড়ানো দরকার। নিজের চেহারাটা কখনো দেখেছ আয়নায়? সংসারের চিন্তায় চিন্তায় কি করে ফেলেছ শরীরটাকে? ম্যারি আয়নার সামনে দাঁড়িয়েছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। এ কাকে দেখছে সে? চোখের কোলে কালি পড়েছে, চোখ দুটো ভয়ানক বিষণ্ণ। এই 8 বছরে ওর বয়স যেন আরো 20 বছর বেড়ে গেছে। চেহারা ভেঙে পড়েছে ভীষণভাবে। না, লীলার কথাই ঠিক, কিছুদিনের জন্য তাকে কোথাও যেয়ে ঘুরে আসতে হবে। খোলা হাওয়ায় কতদিন থেকে নিজেকে মেলে ধরেনি ম্যারি। সূর্যের ঝকমক আলোর ছোঁয়া কেমন ভুলে গেছে। মনেও নেই শুল্কা দ্বাদশীর চাঁদ কেমন আলো ছড়ায়। ভেসে পড়ল ম্যারি এস ক্যালিডোনিয়ায়। নীল সাগরের বুক চিরে ছুটে চলল বিশালকায় জলযান। চারদিকে সীমাহীন জলরাশি যেন আকাশের নীলকে ধারণ করেছে। দূরে উড়ে যায় সিগাল, ফুরফুরে হাওয়া লুটিয়ে পড়ে গায়ে। রাতে মস্ত বড় থালার মতো চাঁদ উঠে আকাশে, মাখন কোমল সেই আলো গায়ে মেখে নেয় ম্যারি। বড় ভালো লাগে। বুক ভরে শ্বাস নিয়ে সে। জীবনটাকে আশ্চর্য রকম মধুর মনে হতে থাকে। নিজেকে উচ্ছল এক কিশোরী ভাবতে ইচ্ছে করে।
ওর ভোঁতা অনুভূতিগুলো আবার প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করেছে। চোখের কালি দূর হয়েছে কবে, সজীব ত্বক, আগের চেয়েও তন্নি তরুণী লাগছে নিজেকে। ভালোবাসায় ভরাট অন্তর, বুকের মাঝে কি যেন সুর বাজে। তারপর একদিন কি হতে কি হয়ে গেল জানে না ম্যারি, প্রেমে পড়ে গেল সে স্যাম লুমিস। একহারা সুদর্শন এক যুবক, ভুবন ভোলানো হাসি হাসে। বয়সে মেরির চেয়ে একটু বেশি হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বয়স কোনো কালে বাধা মানেনি, আজকেও মানল না। স্যামের ব্যক্তিত্ব, মনকাড়া হাসি আর প্রাণচাঞ্চল্য দারুণ মুগ্ধ করলো ম্যারিকে। আর ভালো লাগলো ওর সরলতা। ম্যারি জানল স্যামের বাড়ি ফেয়ারফেল নামে একটা ছোট্ট শহরে। ওখানে তার হার্ডওয়্যারের একটা ছোট দোকান আছে। ব্যবসাটা শুরু করেছিলেন ওর বাবার মৃত্যুর পর একমাত্র সন্তান হিসেবে সে এখন ওটার উত্তরাধিকারী। স্যাম অকপটে স্বীকার করল, ব্যবসাটা পৈতৃক সূত্রে পাওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও তার ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেছে। বাবা মারা যাবার পর সে জানতে পেরেছে অনেক টাকার দেনা রেখে গেছেন তিনি, $20,000 দেনা। বাড়িটা মর্টগেজ, ইনভেন্টরি মর্টগেজ, মাই ইন্স্যুরেন্স পর্যন্ত। স্যামের সামনে তখন দুটো পথ খোলা ছিল, হয় নিজেকে দেউলে বলে ঘোষণা করা, নয়তো বাপের ঋণ শোধ করে ব্যবসাটাকে আবার চাঙা করে তোলা। ব্যাপারটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেয়। সহজে দমে যাবার পাত্র সে নয়। সিদ্ধান্ত নেয় যত কষ্টই হোক বাপের সমস্ত ঋণ শোধ করবে। ব্যবসাটা ভালো, স্যাম পরে বলেছে ম্যারিকে। একলাফে আমি সবকিছু সমাধান করতে পারবো না, এটা ঠিক, কিন্তু বছরে $8,000 থেকে $10,000 মতো লাভ থাকবে হিসেব করে দেখেছি। ফার্ম মেশিনারিতে যদি ভালো কাজ দেখাতে পারি তাহলে আরও কিছু টাকা প্রাপ্তির আশা করছি। আমি ইতিমধ্যে $4,000 শোধ করেও দিয়েছি। পুরোটা শোধ করতে আরও কয়েক বছর সময় লাগবে, ব্যাস, তারপর ঝাড়া হাত পা। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমার মাথায় যদি ঋণের এত বোঝা থেকে থাকে তাহলে কি করে এই বোঝা নিয়ে সমুদ্রযাত্রায় বেরোলে? স্যাম মিষ্টি করে হেসেছে। একটা প্রতিযোগিতায় জিতেছিলাম আমি, ফার্ম মেশিনারি আউটফিটের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। ওরাই পুরস্কার হিসেবে সমুদ্রযাত্রার ব্যবস্থা করেছে। প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় একটু বিশ্রামের প্রয়োজন, কি বলো? মেঘে মেঘে বেলা হয়েছে মেলা, সে মেঘে ধরেছে রং, ভালোবাসার রং। দুটি মন হয়েছে এক, দুই হৃদয়ের দুটি সুর এক হয়ে মিশে একাকার হয়ে গেছে। তারপর একদিন এক সন্ধ্যায় বিদায়ী সূর্যের রক্তিম চুম্বনে মেরির গোলাপি গালের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে স্যাম গভীর ভালোবাসায় বলেছে, জানো ম্যারি, আমার না প্রায়ই মনে হয় আমরা বুঝি হানিমুনে চলেছি। ম্যারি ফিরল ওর দিকে, গাঢ় গলায় বলল, কেন স্যাম, কল্পনায় হানিমুনকে দেখতে হবে কেন? আমরা তো। দীর্ঘশ্বাস ফেলল স্যাম, মাথা নেড়ে বলল, তুমি যে ভাবছ তা এখনই সম্ভব নয় সোনা। পুরোপুরি প্রতিষ্ঠিত হতে আমার এখনো 2-3 বছর সময় লাগবে। আমি পারবো না এতদিন অপেক্ষা করতে। তোমার দেনার কথা আমি ভাবতে চাই না। প্রয়োজন হলে চাকরিটা ছেড়ে দিয়ে দুজনে মিলে তোমার স্টোর চালাবো। তারপর আমি যে জঞ্জালের মধ্যে থাকি তার মধ্যে দুজনে ঘুমাবো, এই তো? হাসার চেষ্টা করলো স্যাম, কিন্তু বিকৃত দেখালো মুখ। তুমি জানো না ম্যারি, কোন নরকের মধ্যে আমি বাস করি। ওখানে আমার মতো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে থাকা কিছুতে সম্ভব নয়। জানো, বেশিরভাগ সময় আমাকে শুধু বরবটি সিদ্ধ খেয়ে থাকতে হয়। ম্যারি প্রথমে জনের কোনো কথাই শুনতে চায়নি, কিন্তু স্যামের ওই এক কথা, তাকে বিয়ে করতে হলে ম্যারিকে আরো 2-3 বছর অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ সচ্ছলতা না আসা পর্যন্ত সে বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করার পর বউকে সে কোনো কষ্ট দিতে রাজি নয়। সুতরাং ম্যারিকে ধৈর্য ধরতেই হবে, তবে খুব বেশি হলে বছর 3-1। একটু সচ্ছলতার মুখ দেখলেই সে ম্যারিকে বউ করে ঘরে নিয়ে আসবে। শেষ পর্যন্ত ম্যারিকে ধৈর্য ধরতেই হলো। এভাবে কেটে গেল 1 বছর। গত গ্রীষ্মে মেরি ফেয়ারভেলে এসে নিজের চোখে দেখে গেছে স্যামের অবস্থা। জেনেছে আরো $5,000 ঋণ শোধ করে দিয়েছে তার প্রেমিক, আর মাত্র $11,000 দেনা বাকি। স্যাম গর্ব ভরে বলেছে ম্যারিকে, ওটা শোধ হয়ে যাবে 2 বছর কিংবা আরো কম সময়ে। 2 বছর! ম্যারির বয়স তখন 29 হবে। এই 2 বছর ওর জন্য অনেক সময়, কিন্তু স্যাম ওর কাছে তার চেয়ে অনেক বেশি। এমন বর ওর জীবনে এবেলা ওবেলা আসবে না, জানে ম্যারি। তাই সে জনের কথার উত্তরে কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে হেসেছে। ঠিক আছে, দরকার হলে আরো 2 বছর সে অপেক্ষা করবে জনের জন্য। কাজে লাগলো ম্যারি আবার লরি এজেন্সিতে। মিস্টার লরিকে দেখে মাঝে মাঝে খুব অবাক লাগে ওর। কেমন পুরনো জিনিস, জমি এসব কিছু দুমদাম করে বিক্রি করে। সাদা ভাষায় স্রেফ দালালি করে মাসে $2-5 হাজার দিব্যি কামিয়ে নিচ্ছেন।
দুপক্ষ থেকে লরি দেদার্সে টাকা খাচ্ছেন। তার কাছে $11,000 মানে মাত্র 2 মাসে কামায়। আর বেচারা স্যাম ওদিকে রাত দিন খেটেও আগামী 2 বছরের মধ্যে $11,000 ঋণটা শোধ করতে পারবে কিনা সন্দেহ। ভাবতে ম্যারির গা জ্বলে ওঠে মিস্টার লরির উপর। তবে ওর বেশি রাগ ওই টমি ক্যাসিডির ওপর। বুড়ো ভামটা একবার ম্যারিকে $100 দিয়ে নির্লজ্জভাবে রাত কাটাবার প্রস্তাব দিয়েছিল। ম্যারির চোখ ফেটে পানি এসেছে, কিন্তু মিস্টার লরি হঠাৎ এসে পড়ায় ব্যাপারটা মিটমাট হয়ে যায় ওখানেই। বুড়ো ক্যাসিডিকে সেই থেকে দু চোখে দেখতে পারে না ম্যারি। ভয়ানক বাজে স্বভাবের লোক। কোথায় কি বিপদে পড়েছে তার জিনিস কম দামে কিনে বেশিতে বেচে দেওয়ার কারবার করে বেটা। লোক ঠকানোর উস্তাদ একটা। সত্যি বলতে কি, ম্যারি যখন ওর $40,000 মেরে দিল, ভারী তৃপ্তি বোধ করেছে তখন। মনে হয়েছে সেদিনের অপমানের খানিকটা শোধ নেওয়া গেছে। অফিস থেকে বেরিয়ে মেরি ভাবছিল কি চমৎকার খাপে খাপে মিলে গেল সবকিছু। আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। মিস্টার লরি সোমবারের আগে জানতেই পারবেন না তার টাকাটা হাফিস হয়ে গেছে। এতে গেল একটা দিক। ওদিকে লীলাও নেই আজ বাড়িতে। দোকানের জন্য কেনাকাটা করতে গেছে ডালাস। সোমবারের আগে তারও ফিরে আসার কোনো চান্স নেই। সুতরাং সব দিক থেকে ম্যারি পোয়া বারো। বাড়ি ফিরে ম্যারি ঝটপট তার সুটকেস গুছিয়ে ফেলল। একটা খালি কোল্ড ক্রিমের কৌটায় ওদের দুজনের জমানো $350 মতো ছিল। লীলার কাজে লাগতে পারে ভেবে ওটা সে ছুঁয়েও দেখল না। একবার ভাবলো লীলার জন্য ছোট্ট একটা চিরকুট রেখে যাবে, কিন্তু পরে আর সাহস হলো না। তাছাড়া লীলা দেরিতে হলে সবকিছু তো জানতেই পারবে। সবকিছু গুছিয়ে বেরোতে বেরোতে 7টা বেজে গেল। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে একটা শহরতলিতে পৌঁছল মেরি। রাতের খাবার স্থানীয় এক রেস্তোরাঁয় সেরে নিল সে। গাড়ি পাল্টালো। লজ্জরে একটা সেডান ভাড়া করে আবার যাত্রা শুরু করলো। 200 মাইল উত্তরে যাওয়ার পর এই গাড়িটাও বদলালো। পকেট থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা, কিন্তু উপায় নেই। চিহ্ন মুছে ফেলতে হলে এটুকু লোকসান তো দিতে হবেই। সূত্র মোছার এর চেয়ে ভালো কোনো পথ নেই। শেষ গাড়িটা সে ভাড়া করলো মিসেস স্যাম লুমিস নামে। এই গাড়িটাও সে বেচে দেবে ফেয়ারভেলে পৌঁছবার পর। ব্যাস, তারপর আর তাকে পায় কে? পুলিশের বাপেরও সাধ্য নেই মিসেস স্যাম লুমিসের ছদ্মবেশে ম্যারি লুইসকে ধরে। টাকার ব্যাপারটা জনের কাছে কিভাবে ব্যাখ্যা করবে তাও ঠিক করে ফেলেছে ম্যারি। বলবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তবে পুরো $40,000 কথা বলা যাবে না, 15,000 কথা বলবে সে। আর লীলাও একই পরিমাণ অর্থ পেয়ে সরকারি চাকরি ছেড়ে ইউরোপ চলে গেছে, এমন বললে বিয়েতে লীলাকে ডাকার ঝামেলা থেকেও সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু স্যাম যদি টাকা নিতে আপত্তি করে? তাও ভেবে রেখেছে ম্যারি। স্যামকে বিয়ে করে মিসেস লুমিস হয়ে উঠলে এই লেঠাও চুকে যাবে। স্যাম তো আর কোনোদিন জানতে পারবে না যে লরি এজেন্সির টাকা মেরে এই 1000 মাইল দূরে এসেছে তার বউ হতে। হ্যাঁ, ম্যারি আর দেরি করতে পারবে না। লরি এজেন্সির টাকা দিয়ে সে জনের যাবতীয় ঋণ শোধের ব্যবস্থা করবে। তারপর দুজনে মিলে বাঁধবে সুখের ঘর। লীলার জন্য ভাবে না ম্যারি। লরি এজেন্সি জনের ঠিকানা জানে না বলে এদিকে খোঁজ নিতে আসার কোনো অবকাশ নেই। কিন্তু ওরা লীলার কাছে অবশ্যই যাবে। তবে লীলা বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারবে মেরি কোথায় গেছে। কিন্তু ও নিশ্চয়ই সে কথা বলতে যাবে না। বোনকে ভালোবাসে সে, আর বোনের প্রতি তার তো কৃতজ্ঞ থাকা উচিত। ম্যারি বিশ্বাস করে লীলা অবুঝ হবে না। যাকগে, সেটা অনেক পরের কথা, ওটা পরেই ভাবা যাবে। এখন তার কাজ একটাই, সোজা ফেয়ারভেল যাওয়া। কিন্তু 18 ঘন্টা এক নাগাড়ে গাড়ি চালিয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে সে। এতক্ষণে বুঝতে পেরেছে কি ভুলটা করেছে। আসলে পথই গুলিয়ে ফেলেছে। গত গ্রীষ্মে দিনের বেলা ফেয়ারভেল গিয়েছিল ম্যারি। রাস্তার ধারে তখন এত গাছপালা ছিল না। মাত্র 1 বছরে নিশ্চয় এত বড় গাছ গজে উঠতে পারে না। সন্দেহ নেই প্রচুর ক্লান্তিতে বুঝতে পারেনি সে কখন ভুল রাস্তায় ঢুকে পড়েছে। নিজের উপর ভয়ানক রাগ হলো ম্যারির। এই বৃষ্টির মধ্যে বিধ্বস্ত শরীর নিয়ে এখনো কোথায় যাবে? একটু বিশ্রাম না নিলে আর কিছুতেই চলছে না। বসে থাকতে থাকতে সমস্ত শরীরে খিল ধরে গেছে। রিয়ারভিউ মিররে দেখলো ম্যারি, ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে মুখে। স্যাম এই মুখ দেখে নির্ঘাত বুঝতে পারবে কোনো অঘটন ঘটিয়ে এসেছে ম্যারি। সে হয়তো কোনো খারাপ সন্দেহ করে বসতে পারে। না, সেটা ঠিক হবে না। স্যামকে সন্দেহ করার কোনো সুযোগ দিবে না ম্যারি, বরং কোথাও একটু বিশ্রাম নিয়ে ফিটফাট হয়ে দেখা করবে প্রেমিকের সঙ্গে। কিন্তু মুশকিল হচ্ছে রাস্তা তো গুলিয়ে গেল। এখন সে যায় কোথায়? কিছুটা পিছিয়ে গিয়ে যে বাঁকে পথ ভুল করেছিল সেখান দিয়ে অন্য রাস্তা ধরবে কিনা, নাকি এখানেই হোটেল জাতীয় কিছু একটা খুঁজে বের করবে, তা ভেবে পেল না ম্যারি। হঠাৎই সাইনবোর্ডটা চোখে পড়ল ওর। মোটেল খালি। যদিও সাইনবোর্ডের আলো জ্বলছে না, সম্ভবত ভুলে গেছে ভাবল ম্যারি। কিন্তু হেডলাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো মোটেল অন্ধকার। ওটার পেছনে ছোট্ট টিলার উপর একটা বাড়ি,
বাড়ির সামনে জানালায় আলো দেখা যাচ্ছে। সম্ভবত বাড়ির মালিক ওখানেই থাকে। গাড়ি নিয়ে সামনে বাড়ালো ম্যারি। হঠাৎ টের পেল গাড়ির টায়ার একটা তারের সঙ্গে বেঁধে গেছে। বাড়ির ভেতরে দূরে কোথাও কলিং বেলের শব্দ হতে লাগলো। ম্যারি বুঝলো ভুল করে সে ইলেকট্রিক সিগন্যাল কেবল ছুঁয়ে দিয়েছে। ইগনিশন সুইচ অফ করে দিল ও অপেক্ষা করতে থাকলো। বৃষ্টির একটানা ঝুপঝাপ আর হাওয়ার শনশন শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপচাপ বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেল ম্যারি। মনে পড়ছে আরেকটি বৃষ্টি ভেজা রাতের কথা। সেই রাতে ওর মাকে কবর দিতে গিয়েছিল ওরা। দারুণ অন্ধকার ছিল চারদিক, শুধু হাওয়ার ক্রুদ্ধ গর্জন আর ঝমঝমে বৃষ্টি। ভয়ঙ্কর অপার্থিব মনে হচ্ছিল সবকিছু। হঠাৎ ছায়াটা চোখে পড়ল ম্যারির। ভাবনা সুতো ছিঁড়ে গেল। ভয়ানক চমকে উঠল ও। দীর্ঘদেহী একটা ছায়ামূর্তি ধীর গতিতে এগিয়ে আসছে ওর দিকে। গা শিরশির করে উঠল ম্যারির। ছায়ামূর্তি এগিয়ে আসছে। এইবার হাত রাখলো গাড়ির দরজায়। হা হয়ে গেল ম্যারির মুখ, চোখ বিস্ফোরিত, প্রচন্ড চিৎকার করতে যাচ্ছে। কি চাইছেন? রাত কাটানোর মতো জায়গা? নরম দ্বিধাগ্রস্ত কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে সামলালো ম্যারি। না, গলা সরে তো ভয়ানক কিছু মনে হচ্ছে না, সুতরাং একে বিশ্বাস করা যেতে পারে। সে মাথা ঝাঁকালো, দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। লোকটাকে পথ দেখিয়ে নিয়ে চলল। হাঁটতে গিয়ে পায়ের রোগে টান ধরল ম্যারির। একঠায় বসে থাকতে থাকতে খিঁচ দূরে গেছে ও দুটোতে। লোকটা দরজা খুলল। পার্টিশন করা ছোট একটা রুমে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালো। বলল, দুঃখিত, কিছু মনে করবেন না। আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন। আসলে আমার মার শরীরটা খুব খারাপ তো, তাই আসতে দেরি হয়ে গেল। অফিস ঘরটা চাকচিক্য না থাকলেও বেশ উষ্ণ এবং আরামদায়ক মনে হলো ম্যারির। এতক্ষণ ঠান্ডার মধ্যে থাকার পর এই উষ্ণতাটুকু বেশ ভালো লাগলো। সে কৃতজ্ঞ দৃষ্টিতে মোটা লোকটার দিকে তাকিয়ে হাসল। লোকটা কাউন্টারের উপর রাখা লেজার বইটা খুলল। আমাদের সিঙ্গেল রুমগুলোর ভাড়া $7 করে। আপনি কি আগে ঘরটা একবার দেখবেন? না না, তার দরকার হবে না। ম্যারি তাড়াতাড়ি ওর পার্স খুলে একটা $1, $5 আর দুটো $1 নোট বের করে কাউন্টারের উপর রাখলো। কলম আর রেজিস্ট্রি খাতা ওর দিকে ঠেলে দিল লোকটা। এক মুহূর্ত ইতস্তত করল ম্যারি, তারপর লিখল, জ্যান উইলসন। পাশের ঠিকানা সান অ্যান্টোনিও, টেক্সাস। গাড়ির টেক্সাস প্লেটের নাম্বারটা বদলাতে পারেনি ও, বাধ্য হয়ে টেক্সাসে নাম লিখতে হয়েছে। আমি আপনার ব্যাগগুলো নিচ্ছি, বলল লোকটা। কাউন্টার থেকে বেরিয়ে ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়ল। ম্যারি তার পিছু পিছু এগুলো। টাকাগুলো এখনো বড় এনভেলপটায় রাবার ব্যান্ডে বাঁধা অবস্থায় গ্লাভ কম্পার্টমেন্টে পড়ে আছে। অবশ্য ম্যারি গাড়ির দরজা বন্ধ করে এসেছে। আশা করা যায় কোনো অনুপ্রবেশকারী ওর গাড়ির ব্যাপারে অনাবশ্যক কৌতূহল দেখাবে না। ব্যাগ নিয়ে লোকটা অফিস রুমের পাশের ঘরটায় ঢুকলো। ঘরটা ছোট, কিন্তু ম্যারির তাতে কিছু অসুবিধে নেই। এই প্রবল বর্ষায় যে মাথা গোজার একটা ঠাঁই পাওয়া গিয়েছে তাই যথেষ্ট। খুবই খারাপ আবহাওয়া, বলল লোকটা। আপনি বোধহয় অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন? ম্যারি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ, সারাদিন। হাত বাড়িয়ে বাতি জ্বালালো লোকটা। ঘরটা ছোট হলেও বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো। বাথরুমে শাওয়ারের দিকে চোখ পড়তে মন আইটাই করে উঠল গোসলের জন্য। পছন্দ হয়েছে? জানতে চাইল লোকটা। মাথা ছাকিয়ে সাই দিল ম্যারি। হঠাৎ পেটে মোচড় পড়তে খাওয়ার কথা মনে পড়ল। বলল, আচ্ছা, ধারে কাছে খাওয়া দাওয়া করার জন্য কোনো ব্যবস্থা আছে? ধারে কাছে বলতে মাইল 3 দূরে হামবার্গারের একটা দোকান ছিল বটে, কিন্তু নতুন হাইওয়েটা চালু হওয়ার পর থেকে ওটা বন্ধ। না, খেতে হলে আপনার ফেয়ারওয়েল যাওয়া ছাড়া উপায় নেই। কত দূর ওটা? 17-18 মাইলের মতো হবে, কিন্তু আপনার তো ওই দিক দিয়ে ফেয়ারওয়েলের দিকে চলে যাওয়ার কথা। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। লোকটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝেছি, ট্রাফিক নিয়ে বলে এই অবস্থা। ম্যারি অন্যমনস্কভাবে হাসল। লোকটা দোরগোড়ায় দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কি যেন ভাবছে। ম্যারি তার দিকে তাকাতেই সে খুব খুব করে কেশে বলল, মিস, আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আপনি আবার ফেয়ারওয়েলে আসবেন। তার চেয়ে যদি কিছু মনে না করেন আমার সঙ্গে ডিনারটা করে নিতে পারেন। আমি তো বাড়িতেই খাই, তাছাড়া আমি এখনই খেতে যাচ্ছিলাম। না না, তা কি করে হয়? কেন মিস, অসুবিধে কিসের? মা এখন ঘুমোচ্ছেন, তাকে আমরা বিরক্ত করব না। সামান্য কাটলেট আর কফিতে যদি আপনার চলে। না মানে? আর মানে করবেন না তো?
আমি কি এখনই খাবার রেডি করছি, আপনি ওই ফাঁকে তৈরি হয়ে নিন। আপনাকে ধন্যবাদ মিস্টার নরমান বেটস। বেরোতে গিয়ে দরজার চৌখাটে বাড়ি খেল নরমান। ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ফ্ল্যাশ লাইটটা রেখে গেলাম, কাজে লাগতে পারে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে। মেরি মনে মনে হাসল নরমান বেটসের লাল হয়ে যাওয়া মুখ দেখে, যেন প্রচন্ড লজ্জা পেয়েছে। নরমান দরজা বন্ধ করে চলে যাবার পর ব্যাগ খুলে সে প্রিন্টেড একটা জামা বের করলো। জামাটা দেয়ালে ঝুলিয়ে রেখে বাথরুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে পোশাক পরে তৈরি হয়ে নিল। খেয়ে এসে গোসল করে ফ্রেশ হয়ে চমৎকার একটু ঘুম দেবে ঠিক করলো ম্যারি। আয়নায় নিজেকে আরেকবার দেখে নরমান বেটসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।